দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল। দর্শক, আজ 29 মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। আমরা জানি যে জাতিসংঘের এই শান্তিরক্ষী দায়িত্বে পালন করছেন আমাদের দেশের শান্তিরক্ষীরা, যারা আছেন সশস্ত্র বিভাগ এবং ঠিক একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরা, সঙ্গে বাংলাদেশ পুলিশের সদস্যরা। আর এ কারণেই আমরা আজকে আমাদের এই বিশেষ দিবসে বিশেষ আয়োজনটি সাজিয়েছি। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে শান্তিরক্ষীদের কেমন কার্যক্রম থাকে সেই বিষয়ে আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। যেহেতু আমরা জানি যে এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যরা এই দায়িত্ব পালন করছেন, সে কারণে আজকে 3 জন বিশেষ অতিথি রয়েছেন আমাদের আজকের আয়োজনে। এক এক করে শুরুতেই তাদেরকে আমন্ত্রণ জানাতে চাই আজকের আয়োজনে। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম, কর্নেল স্টাফ, মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট, সেনা সদর, ঢাকা সেনানিবাস। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন উইং কমান্ডার ফারা দিবা, আপনি দায়িত্ব পালন করছেন অধিনায়ক হিসেবে 212 রক্ষণাবেক্ষণ ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনী। আমাদের আয়োজনে আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন কমোডর শেখ শাহিদ আহমেদ, ডিন, ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্স, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা দায়িত্ব পালন করেন, দেশ রক্ষণাবেক্ষণ করেন, দেশকে ভালোবাসেন, ঠিক একই সঙ্গে বিদেশেও এবং বিদেশের মাটিতে বাংলাদেশের মান উজ্জ্বল করেন। আমরা শুরুতেই যদি কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার কাছে একটু যেতে চাই যে সেনাবাহিনী এই কর্মকাণ্ডে শান্তিরক্ষীর যে দায়িত্ব পালন সেটা তারাই শুরু করেছিল এবং সেই সময়টা 37 বছর হয়ে গেছে। আমরা যদি একটু জানতে যে শুরুর দিকে যে জার্নিগুলো ছিল, যেভাবে কার্যক্রম শুরু হয়েছিল, সেটা যদি আপনার মাধ্যমে একটু সেনাবাহিনীর কর্মকাণ্ড তথা এই শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করার কার্যক্রম সম্পর্কে শুরুতেই জানতে চাইব। ধন্যবাদ আপনাকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আমি একই সাথে এটিএন নিউজের সকল কর্তৃপক্ষ, কলাকুশলীদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই ইউএন ডেতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং ইউএন ডে উপলক্ষে কিছু বলবার জন্য। আমি শুরুতেই বিশ্ব শান্তি রক্ষায় যতজন শাহাদত বরণ করেছেন সেসব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শুরুতেই বলতে চাই, বাংলাদেশ এমন একটি দেশ বিশ্ব শান্তি প্রেক্ষাপটে, সেখানে বিশ্ব শান্তি রক্ষায় অনেক দেশই অংশগ্রহণ করে, কিন্তু বাংলাদেশ একটি অন্যতম দেশ, যে দেশটি শীর্ষস্থানীয় অনেক শীর্ষস্থানীয় দেশের মধ্যে অন্যতম। আপনি জানেন 1988 সালে কিছু অবজারভার প্রেরণ, ইরান ইরাকে কিছু অবজারভার প্রেরণের মাধ্যমে আমাদের এই পথ চলা শুরু হয়। সে মিশনটির নাম ছিল ইউনিমগ। তারপর থেকেই এই যে কালের পরিক্রমায় আমরা 43টি দেশে 63টি মিশন বিভিন্ন দেশে আমরা অংশগ্রহণ করেছি এবং এ পর্যন্ত আমরা 1,62,000 সেনা সদস্য দেশের বিভিন্ন দেশে এই মিশন পরিচালনা করেছে। দারুণ দারুণ। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের এই মিশনে বিভিন্ন দেশের বিভিন্ন সময়ে 131 জন আত্মত্যাগ করেছে এবং 241 জন পঙ্গুত্ব বরণ করেছে, এবং এটি যে কোনো দেশের থেকে সর্বোচ্চ। মানে আত্মত্যাগের যে উদাহরণ সেটি কিন্তু খুব বিরল সৃষ্টি করেছে এবং অন্যান্য দেশের তুলনায় আমরা সবচেয়ে বেশি আছি। এবং এখানেই আমাদের যে গ্রহণযোগ্যতা, আমাদের যে সুনাম, বিশ্ব দায়িত্ব পালনের ক্ষেত্রে পিছপা না হওয়া, নিজের জীবন দিয়েও দায়িত্ব পালন করা। এক্স্যাক্টলি, নিজের জীবন দিয়েও আমরা এই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের যে অবস্থানকে আমরা সুদৃঢ় করেছি। এর সাথে পাশাপাশি আমাদের পেশাদারিত্ব, আমাদের শৃঙ্খলা এবং আমাদের সাহসিকতা, এটা যে কোনো দেশের তুলনায় আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি যে হ্যাঁ, বাংলাদেশ যে কোনো দেশের তুলনায় বিশ্ব শান্তির দরবারে সবার থেকে এগিয়ে আছে। আর দায়িত্ব পালনের কথা যদি বলেন, দায়িত্বর ক্ষেত্রে যদি আসি, তাহলে আমরা অনেক দায়িত্বই পালন করে থাকি। বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন আমরা বেসামরিকদেরকে প্রোটেকশন দিয়ে থাকি মিশন এলাকাতে। আমরা সশস্ত্র সংঘাত, আর্মড গ্রুপ থেকে সিভিলিয়ানকে রক্ষা করে থাকি, শান্তি প্রতিষ্ঠা করি এবং বিধ্বস্ত অবকাঠামোগুলো সংস্কার করে থাকি, যেমন রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল, এগুলো আমরা সংস্কার করে থাকি। মানবিক সহায়তা, যেমন মনে করেন মেডিকেল সাপোর্ট, চিকিৎসা, খাদ্য, এগুলো আমরা আমাদের শান্তিকালীন সময়ে আমরা করে থাকি। স্থানীয় প্রশাসনকে আমরা সহযোগিতা করে থাকি, তাদের সক্ষমতা বৃদ্ধিতেও আমরা তাদেরকে সহযোগিতা করি এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত থাকি। এই যে কার্যক্রমগুলো আমরা করি, এগুলো করার জন্য আমাদের বেশ
চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এবং সেই চ্যালেঞ্জগুলো আপনারা নিয়মিতই নেন। আসলে হ্যাঁ, চ্যালেঞ্জের ট্রেনিংগুলো তো আপনারা যখন বাহিনীতে প্রথম আসেন অনেক রকমের চ্যালেঞ্জিং ট্রেনিং আপনাদের দেওয়া হয় এবং সেই ট্রেনিংগুলো তো ভালো হয় বলেই মনে হয় পৃথিবীব্যাপী আপনাদের সুনাম রয়েছে। আপনার কাছে আমি Exactly, আসবো, exactly. তবে উইং কমান্ডার ফরাদ দিবা, আপনি এই তিনজনের মাঝে একজন নারী, এবং আমরা হয়তো সেই প্রশ্নেও আসবো যে আমাদের এই সশস্ত্র বাহিনীতেও অনেক নারী দেখছি, আমরা পুলিশ বাহিনীতেও অনেক নারী দেখছি, এবং শান্তিরক্ষী হিসেবেও আপনারা নারীরা দারুণ দায়িত্ব পালন করেন। সেই প্রশ্নতে যাওয়ার আগে আমি একটু, যেহেতু আপনি এয়ারফোর্সকে রিপ্রেজেন্ট করছেন, বিমান বাহিনীও দারুণ ভূমিকা পালন করছে এই শান্তিরক্ষী হিসেবে, আমরা যদি একটু জানতে চাই যে বিমান বাহিনী কবে থেকে যুক্ত হলো, কি কার্যক্রমগুলো বিমান বাহিনী পালন করছে আপনার মাধ্যমে, আপনার বাহিনীর কর্মকাণ্ড একটু জানতে চাই। ধন্যবাদ শাকুর ভাই, সুন্দর একটা প্রশ্ন করার জন্য। প্রথমেই আমি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আপনার মাধ্যমে এটিএন নিউজের সকল কলা কুশলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে, এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে যদি আসি, তাহলে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাত্রা শুরু হয় 1993 সালে। 1993 সালে বসনিয়া হার্জেগোভিনাতে আমাদের বিমান বাহিনী থেকে 6 জন কর্মকর্তা প্রথমে অংশগ্রহণ করেছিলেন। ওনারা ওখানে মিলিটারি অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে 1995 সালে 2টি বেল হেলিকপ্টার সহ আমাদের একটি কন্টিনজেন্ট, যেটা জনবল ছিল মাত্র 26 জন, এই 26 জনের একটা জনবল আমাদের কিন্তু বসনিয়া হার্জেগোভিনাতে 2 বছর পরে জয়েন করে, এবং সেখান থেকে শুরু করে আজকে 2025 পর্যন্ত বিমান বাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের যাত্রা অব্যাহত আছে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই পর্যন্ত মোট বিমান বাহিনী মোট 25টি দেশে 28টি মিশন পরিচালনা করেছে, এবং আমাদের 9,294 জন সদস্য অলরেডি মিশন সম্পন্ন করেছে। তার মধ্যে 151 জন নারী সদস্য ছিলেন, এবং বর্তমানে আমরা 4টি দেশে, আফ্রিকার 4টি দেশে আমরা মিশন পরিচালনা মিশনে যোগদান করেছে আমাদের সদস্যরা, এবং সেখানে 396 জন সদস্য ওখানে শান্তিরক্ষা মিশনে কর্মরত আছেন। এবং আপনি জেনে আরও খুশি হবেন যে আমরা এই যে 1995 সালে যে বেল হেলিকপ্টার আমাদের জয়েন করলো, তখন থেকে শুরু করে 1995 সাল পর্যন্ত কিন্তু আমাদের অলমোস্ট 80,000 ঘন্টা কিন্তু আমরা উড্ডয়ন সম্পন্ন করেছি মিশন এলাকাতে। এবং মিশনে আমাদের বিভিন্ন ধরনের, যেহেতু আমরা এয়ারফোর্স, আমরা মানে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য, তো আমাদের কিন্তু শুধুমাত্র এয়ারক্রাফট না, আমাদের আরও অন্য অন্য ধরনের কার্যক্রম এটার সাথে থাকে। তো যেহেতু আমি বিমান বাহিনীর সদস্য হিসেবে কথা বলছি, সো প্রথমেই আমি যেটা আপনাকে বলতে চাই যে আমাদের এয়ারক্রাফটগুলো বা এয়ারএসএসগুলো আমাদের কি করে, মানে আপনাদের বিশেষায়িত যে বিমান বাহিনীর সাথে সম্পৃক্ত সার্ভিসগুলো দিতে হয়, কিন্তু যখন মিশনে যান তখন অন্যান্য কাজের মধ্যে আপনাদের ইনভলভ হতে হয়। বাট আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বিমান পরিচালনা করে এবং সবগুলো মিশন সম্পন্ন করা। মাঝে মধ্যে দুর্গম জায়গাগুলোতে হেলিকপ্টার বা বিমানেরই কিন্তু প্রথম প্রয়োজন পড়ে, এবং তাদেরকে সেই সব অ্যাসাইনমেন্টগুলোতেও যেতে হয়। জি জি, তো আমরা যে মিশনগুলো বা অ্যাসাইনমেন্টগুলো যেগুলো আমাদেরকে দেওয়া হয়, সেগুলো হচ্ছে হিউম্যানিটেরিয়ান এইড ডিস্ট্রিবিউশন, ট্রুপস ইনসারশন এবং এক্সট্রাকশন, এছাড়াও আছে কুইক রিয়াকশন ফোর্স রেসপন্স, যেটাকে আমরা বলি সার্চ অ্যান্ড রেস্কিউ, মেডিকেল ইভাকুয়েশন, দেন ক্যাজুয়ালিটি ইভাকুয়েশন, যেটা দিয়ে আমরা অসুস্থ রোগীদেরকে বিভিন্ন জায়গা থেকে, দুর্গম এলাকা থেকে আমরা নিয়ে আসি, যাত্রী পরিবহন করি আমরা, এবং এই যে ট্রুপস ইনসারশন এবং এক্সট্রাকশন যেটার কথা বললাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিশন এরিয়াতে। এছাড়াও এটার সাথে কিন্তু এয়ার রেকনাইসেন্স বা পেট্রোলিং, এই কাজগুলো আমরা করে থাকি। এছাড়া আমাদের এয়ারফিল্ড সাপোর্ট ইউনিট ছিল এর আগে, সেগুলো কিন্তু এই আমাদের যে ইউটিলিটি এভিয়েশন ইউনিট যেটা, এটাকে সাপোর্ট দেওয়ার কাজে নিয়োজিত থাকে। কারণ আপনি জানবেন যে আমাদের যে কোনো একটা রানওয়েতে যখন আমাদের বিমান পরিচালনা করতে হয়, তখন সেখানে বিভিন্ন ধরনের সার্ভিসের দরকার হয়, যেই সার্ভিসগুলো ছাড়া বিমান কিন্তু অবতরণ করতে পারে না। আমাদের C-130 পরিবহন বিমানের কথা বলছি। তো সেই জায়গাগুলোতে আমাদের যেই সার্ভিসগুলো প্রয়োজন হয়, এই সার্ভিসগুলো আপনাদেরকে নিয়মিত দিতে হয়। আমাদের সঙ্গে কমোডর শেখ শাহিদ আহমেদ আপনি আছেন, এবং নৌবাহিনীকে আপনি প্রতিনিধিত্ব করছেন, এবং ইউনিফর্ম থেকে তো আমরা এমনিতেই বুঝতে পারছি, কিন্তু অনেক চ্যালেঞ্জিং কাজগুলো আপনাদের প্রত্যেককেই করতে হয়। নৌবাহিনীকেও আলাদা চ্যালেঞ্জ নিতে হয়, এবং সমুদ্র পথে এই ধরনের চ্যালেঞ্জগুলো আপনারা নিয়েছেন, এবং আপনারা নিচ্ছেন বলেই আপনারা ইউএন যে পিস কিপিং যে দায়িত্ব পালন করা, সেটা কিন্তু আপনারা করছেন নিয়মিতভাবে। আমরা একটু যদি বাংলাদেশ নৌবাহিনীর কবে থেকে এ ধরনের শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করা শুরু করলো, কি কি কার্যক্রমগুলো আপনারা করছেন একটু জানতে চাইব। ধন্যবাদ আব্দুল শুকুর ভাই আপনাকে। প্রথমে আমি এলিয়েন বাংলার কলাকুশলী কর্তৃপক্ষ ধন্যবাদ দিতে চাই আমাকে আমন্ত্রণ জানার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমাদের সামনে টিভি সেটের সামনে যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। নৌবাহিনী আসলে
ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে কনফ্লিক্টগুলো হচ্ছে, যেগুলোতে আপনার ইউএন পিস কিপিং মিশনগুলো হচ্ছে, সেখানে কিন্তু আসলে সমুদ্রপথে বা পানিপথের যুদ্ধগুলো একটু কম কম্পারেটিভলি, সেটা বেশিরভাগই স্থলপথে। তাই নৌবাহিনী একটু পরে শুরু করে। আমরা 1993 সালে অনুমোজ, এটা মোজাম্বিকে আমরা প্রথম অবজারভার পাঠানোর মাধ্যমে, যেখানে অফিসার গিয়েছিল, প্রথম আমরা মিশন শুরু করি। তারপরে ধাপে ধাপে আমরা একটু সশস্ত্র বাহিনী, যেহেতু আমরা একসাথে কাজ করি, সশস্ত্র বাহিনীর সাথে আমরা বিভিন্ন সময়ে আর্মি কন্টিনজেন্টের সাথে আমরা মিশন করেছি। আমি নিজেও আমার প্রথম মিশনটা ছিল আর্মি কন্টিনজেন্টের সাথে। তারপরে আমরা পাঠানো শুরু করি কন্টিনজেন্ট, যেটা হলো আসলে নৌবাহিনী কন্টিনজেন্ট। এর আগে আমি আপনাকে একটু ধারণা দিব যে আসলে ইউএন মিশনে কী কী ধরনের মিশনটা হয়ে থাকে, কী কী কাজ করে থাকে। একটা কাজ যেটা হয় সেটা হলো অবজারভার। ইউএন অবজারভার যারা, তারা কী করে, তারা বেসিক্যালি দেখে যে এখানে সিজ ফায়ার ভায়োলেশন হচ্ছে কি না, হিউম্যানিটেরিয়ান কোনো অ্যাসিস্ট্যান্স, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কি না। এরা অবজারভার যাদের সাথে কোনো আর্মস থাকে না, তারা নিরস্ত্র থাকে, তারা কাজ করে। জেনারেলি এখানে অফিসাররা কাজ করে থাকে। আরেকটা মিশন যেটা, সেটা হলো গিয়ে স্টাফ অফিসার হিসাবে যায়, যারা ফোর্স হেডকোয়ার্টারে বিভিন্ন পদে স্টাফ অফিসার হিসাবে কাজ করে। আর আরেকটা যেটা, তৃতীয় যেটা, সেটা হলো কন্টিনজেন্ট হিসাবে কাজ করে। কন্টিনজেন্টের কাজ স্পেসিফিক্যালি, যেমন আর্মি কন্টিনজেন্ট, তারা এটা ইনফেন্ট্রি ব্যাটালিয়ন হতে পারে বা একটি ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন হতে পারে, এবং এয়ারফোর্সের ক্ষেত্রে হতে পারে, যেটা এয়ারফোর্স তাদের এয়ারক্রাফট নিয়ে যায়, এবং নেভির ক্ষেত্রেও নেভির কন্টিনজেন্ট আছে। নেভির কন্টিনজেন্ট এখন বর্তমানে 2টো কন্টিনজেন্ট আছে আমাদের। তো এরকম মালিতে ছিল, এবং সুদানে এখন আছে, সাউথ সুদানে, যেটা আগে ছিল সুদানে। তো এরকমভাবে আমরা কন্টিনজেন্ট মেনটেন করে আসছি। বাট নৌবাহিনীর কম্পারেটিভলি যেহেতু ইনভলভমেন্টটা পানিপথের, আমি আগে বললাম যে পানিপথের না, এই কারণে নৌবাহিনী দেখা যায় যে আমরা ওই ধরনের কন্টিনজেন্ট, এটা স্পেসিফিক্যালি যখন আপনার জব ওরিয়েন্টেড আসে তখনই আমরা ওইটাতে যাই। তবে ইন্টারেস্টিংলি পৃথিবীতে এখন যে মিশনগুলো হচ্ছে, এই একটা কন্টিনজেন্ট যেটা সাউথ সুদানে হচ্ছে, এটা রিভারাইন কন্টিনজেন্ট, এটা কিন্তু নৌবাহিনীর, বাংলাদেশ নৌবাহিনী, অন্য কোনো দেশের নৌবাহিনী না। এবং একইভাবে আমাদের লেবাননে যেটা হচ্ছে ইউনিফিল মিশনে, ওইখানেও যেটা হচ্ছে মেরিটাইম ইন্টারডিকশন ফোর্স, ওইখানে কিন্তু আমরা অল্প আরও 3-4টা নৌবাহিনী আছে, তাদের সঙ্গে আমরা কাজ করছি। এছাড়া কিন্তু আসলে তেমন কন্টিনজেন্ট ইউএন মিশনগুলোতে, পিসকিপিং মিশনগুলোতে নেই। তবে যেটা বলছিলাম আমার কলিগরা, ওনারা, আমরা সেমভাবেই কাজ করি, একই সাথে আমরা, এটা হলো গিয়ে আপনার একটা কোঅপারেশন, একসাথেই আমরা কাজ করে থাকি। তবে আমাদের ম্যান্ডেটটা একটু ডিফারেন্ট থাকে। যেমন আমি বলবো যে সাউথ সুদানে, আমি গত বছরই এটার কন্টিনজেন্ট কমান্ডার ছিলাম। সাউথ সুদানে আমাদের কাজ হলো, এটার নাম হলো অপারেশন লাইফলাইন, এবং পার্টিকুলারলি কথাটার সঙ্গে খুব একটা সুন্দর মিল আছে যে এই যে মিশনটা চলছে আনমিস, এটার নাম হলো ইউনাইটেড নেশন মিশন ইন সাউথ সুদান। এই আনমিস মিশনের আপনার নর্থের, সাউথ সুদান আমাদের দেশের প্রায় 5 গুণ একটা দেশ। এই দেশের নর্থে আপনার স্বাভাবিক যানবাহন চলাচল হয় না, স্পেসিফিক্যালি আপনার যে বর্ষাকালে কোনো ধরনের রোড ট্রান্সপোর্টেশন নাই, পুরোটাই হয় আপনার হোয়াইট নাইল। হ্যাঁ, নাইল আমরা নীল নদ যেটা শুনেছি, ওটা যে এই পোর্শনটা সাউথ সুদানে এরা হোয়াইট নাইল বলে আর কি। তো হোয়াইট নাইলে পুরোপুরিভাবেই ওরা নির্ভরশীল। তাতে কি হয়, আপনার দেখুন নর্থে ইউএন যেটা কাজ করছে আমাদের ইউএন মিশনের, এবং অন্যান্য WFP যারা কাজ করছে, তাদের কিন্তু পুরোপুরি রসদটা এটা ডিপেন্ড করে আমাদের যে নৌবাহিনীর কন্টিনজেন্ট আছে তাদের উপরে। আমরা কি করি, এদেরকে স্কট করে, এদেরকে কনভয় করে নিয়ে যাই, প্রোটেকশন দিয়ে নিয়ে যাই। যদি কোনো কারণে এটা ব্যাহত হয়, তাহলে উত্তরে নর্থার্ন সাইডে পুরো ইউএন মিশনটাই কিন্তু আর সাস্টেইন করতে পারবে না তারা। সুতরাং এটা কতটা গুরুত্বপূর্ণ, এই জন্য এরা স্পেসিফিক্যালি লাইফলাইন বলে। আমরা এখানে 200 জন মেম্বার নিয়ে, আমরা 200 জন মেম্বার, এবং তার সাথে আমাদের 12টি পেট্রোল ক্রাফট আছে ছোট, হাই স্পিড, এগুলো দিয়ে আমরা তাদেরকে প্রোটেকশন দিয়ে থাকি। সো এই আমি একটু কাজের ধরন বললাম। আমরা আপনাদের ব্যক্তিগত যে অভিজ্ঞতা, আমরা জানি যে আমরা অনেকে হয়তো ভাবি যে আপনারা যখন এই শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন, বেশ অর্থ হয়তো দেশে নিয়ে আসেন, এটা আমাদের সাধারণ মানুষের একটা ভাবনা। কিন্তু আপনারা যে ব্যক্তি জীবনে কতটা চ্যালেঞ্জের মোকাবেলা করেন এবং অনেকে জীবন দিয়ে সে দায়িত্ব পালন করেছেন, সেই কথাগুলো আপনি আপনার প্রথম বক্তব্যে বলেছেন। আমরা একটু আপনার ব্যক্তি হিসেবে, আপনি যখন এই শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনার কাজের গল্পটা একটু শুনতে চাইব। ধন্যবাদ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি 2টি মিশন করেছি। প্রথম মিশন করেছি আইভরি কোস্টে, এটাকে ফ্রেঞ্চে কোদিবোয়া বলে।
There I performed as the operations officer initially, and then I was also a platoon commander. আমি সেকেন্ড মিশন করি ডিআর কঙ্গোতে, সেখানে আমি ফোর্স হেডকোয়ার্টারে G3 অপারেশনস ছিলাম। দেয়ার আই ওয়ার্কড উইথ ফ্রেঞ্চ জেনারেল। তো আমি দুটি মিশনই একটু সংক্ষেপে বলবো, যাতে করে আপনি বুঝতে পারেন আমাদের মিশনের যে কাজের যে ধরন বা চ্যালেঞ্জ কতটুকু। প্রথম মিশনে আইভরি কোস্টে আমি যে জায়গাটাতে ছিলাম সেটার নাম ছিল বনফ্লা। ওরা যে কোনো গ্রামকে ফ্লা দিয়ে কানেক্ট করে, ফ্লা মিন্স গ্রাম। তো বনফ্লা গ্রামটি ছিল জোন অফ কনফিডেন্স, ওটাকে ফ্রেঞ্চে জোন দু কনফিডেন্স বলে। এই জোন অফ কনফিডেন্স দেশটিকে পুরো দুই ভাগ করে রেখেছিল, উত্তর দিকে ছিল রেবেলরা আর দক্ষিণ দিকে গভর্নমেন্ট পার্টি। তো আমাদের কাজ ছিল এই যে কোথাও 30 কিলোমিটার বা 40 কিলোমিটার প্রশস্ত যে জোন অফ কনফিডেন্সের দুই পাশে দুইটা চেকপোস্ট ম্যান করা, যাতে করে জোন অফ কনফিডেন্স কোন বছরের কথা বলছেন? 2005-06 2005-06 ওই চেকপোস্টগুলো আমাদেরকে ম্যান করতে হতো, যেন রেবেলরা বা গভর্নমেন্টাল এক দল আরেক পাশে যত্র মুভমেন্ট বা আর্মস মুভমেন্ট এগুলো করতে না পারে। মানে এটা এক ধরনের গৃহযুদ্ধের? অবশ্যই গৃহযুদ্ধের একটা ইয়ে ছিল, এবং ওখানে রেবেলরা খুবই হিংস্র ছিল। এবং আমরা যখনই জোন অফ কনফিডেন্সের বাইরে এসে পেট্রোলিং করতাম, আমাদের খুবই চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে পড়তে হতো। আইভরি কোস্টে আপনার যে মেইন সড়কগুলো, ন্যাশনাল হাইওয়ে ভেরি স্ট্রেইট এবং খুব সুন্দর, বাট আপনি ন্যাশনাল হাইওয়ে থেকে যখনই গ্রামের ভিতরে যাবেন, সাইড রোডে যাবেন, এগুলো খুবই আপনার খারাপ। এবং এখানে আমরা যখন পেট্রোলিংয়ে যেতাম, আমাদের গাড়িগুলো বেশি দূর আপনার স্পিড থাকতো 5 থেকে 6 কিলোমিটার, ম্যাক্সিমাম 10 কিলোমিটার। আপনারা এই যখন কাজ করতেন ট্রুপে কতজন থাকতেন? আমরা দুইটা পিকআপ, হয়তো 20 জন থাকতাম, কখনো 20 জন, কখনো একটা পিকআপ একটা জিপ। এবং অনেক সময় আমাদেরকে এই রেবেলদের সাথে কনফ্রন্টেশনে আসতে হতো, এবং তারা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করতো যে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। এইখানে একটি ইন্টারেস্টিং, আমাদের ওখানে একজন ইন্টারপ্রেটার, দোভাষী বলি, সে লোকাল দোভাষী, সে অনেক দিন ওখানে থাকার ফলে তার নাম ছিল ইভ, সে বাংলা ভাষাটাকে রপ্ত করে ফেলেছিল। আচ্ছা। তো একদিন যখন আমরা when we were encircled by the rebels, তো তখন আমিও নিজেও কিছুটা অল্প ফ্রেঞ্চ জানতাম। তো তাদের সাথে নেগোসিয়েশনে আসার জন্য আমি ইফকে বলি বাংলায়, ইফ তখন ফ্রেঞ্চ ওদেরকে বুঝিয়ে সে যাত্রায় আমরা ওখান থেকে পরে চলে আসছি। অনেক সময় হয় না যে দু একটা শব্দতে আমরা দেখেছি, বাংলাদেশেও হয় অনেক সময়, শব্দ চয়নের কারণেই একটা গন্ডগোল তৈরি হয়। শব্দ চয়নের কারণেও আপনার ওখান ভাষা চেঞ্জ হয়ে যায়। ইভেন ফ্রেঞ্চ ভাষা আপনার যেটা অফিসিয়াল এবং লোকাল ফ্রেঞ্চের মধ্যেও ডিফারেন্স হয়। আপনি লোকাল ফ্রেঞ্চ ভাষা যখন বলবেন, এটা অফিসিয়াল অন্য মিনিং হয়ে যেতে পারে। তো এই ধরনের অনেক সময় প্রবলেম আমরা ফেস করেছি, এবং ওখানকার রেবেলরা আসলেই দুর্ধর্ষ। এবং তারা, আপনি দেখেছেন যে অ্যামুনিশন তাদের গায়ের মধ্যে ক্রস ইয়ে করে থাকে, সবসময় অস্ত্র ওদের লোডেড থাকে। তো এটা বেশ চ্যালেঞ্জিং একটি বিষয়। আমি দ্বিতীয় মিশনের কথা বলবো। আমার কাছে মনে হয় এটা আমি পৃথিবীর কঠিনতম সময়ে আমার দ্বিতীয় মিশনটি করেছি 2019 সালে, যখন কোভিড-19, আমি মিশনে যাওয়ার 7 দিন পরেই কোভিড-19 আউটব্রেক করে, এবং তখন দেশ থেকে কেউ মিশন এলাকায় যেতে পারছে না, এবং মিশন থেকেও কেউ ফিরে আসতে পারছে না। বিমান যোগাযোগ, সমস্ত প্রকার যোগাযোগ, বিমান যোগাযোগ বিচ্ছিন্ন। তখন এটা একটা আনসার্টিনিটি অ্যান্ড ফেয়ার আর আননোন, যে কী হবে, আমার পরিবার বা আমি কি আদৌ যেতে পারবো, বা বাংলাদেশে যারা ছুটিতে গিয়েছে ওই সময় তারা কি মিশন এলাকায় আসতে পারবে। তো এই ধরনের যখন অনিশ্চয়তার মধ্যে আমরা সময় কাটাচ্ছি, তখন ওইখানের যে বাংলাদেশি যারা ছিল প্লাস ওইখানে লোকাল, এটা তাদের জন্য একটি নতুন একটা মহামারী। তো এটা একটা কোভিড-19। এটা আসলে এই যে গল্প, এমন গল্প যে গল্প কিন্তু শুনতে ইচ্ছা করবে, কারণ ভেতরে অনেক রসদ আছে শোনার মতো, কিন্তু আমাদের আরো একজনের গল্প শুনতে হবে। অবশ্যই, আমি আইল জাস্ট টেক 30 সেকেন্ডস।
তো আমরা ওই সময়ে ওইখানে বাংলাদেশিদেরকে আমরা যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছি, যাতে করে তারা এই কোভিডের টেস্ট বা কোভিডের সময়ে দেশে ফেরত আসতে পারে। এভাবে আমরা একে অপরকে অনেক সহযোগিতা করেছি, ওই দেশের মানুষকেও করেছি এবং ওই দেশে যারা বাংলাদেশি তারাও আপনাদেরকে সহযোগিতা করেছে। তারাও করেছে। ইভেন আমরা ওই সময়ে পুরো আর্ম ফোর্সেস ইনক্লুডিং পুলিশ, আমরা সবাই একে অপরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছি, এই এক্সপেরিয়েন্সটা আসলে ভুলবার নয়। আপনার এক্সপেরিয়েন্সটা আমরাও শোনার সুযোগ পেয়েছি হয়তো এই অনুষ্ঠানের কারণে। উইং কমান্ডার ফারাদিবা, আমরা শুরুতেই বলছিলাম যে মেয়েদের উপস্থিতি কিন্তু এখন আমরা দেখি, এবং সশস্ত্র বাহিনীতে যেমন দেখছি, পুলিশ প্রশাসনে দেখছি, এবং অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু নারীরা এগিয়ে যাচ্ছে। কিন্তু এ ধরনের মিশনগুলোতে, যেখানে মিশন নিজেই একটা চ্যালেঞ্জিং এবং সেখানে একজন নারীর উপস্থিতি, আপনাকে যদি ব্যক্তি পর্যায়ে প্রশ্ন করে যে আপনার মিশনের অভিজ্ঞতাটা, সেটাও নিঃসন্দেহে আমাদেরকে কিছুটা বাড়তি ইন্টারেস্ট যোগাবে। জি, ধন্যবাদ। আমি মিশন করেছি 2012-13 সালে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে। তো আমরা মেনলি কঙ্গোর দুটা জায়গা থেকে আমরা মিশন পরিচালনা করতাম, বিমান পরিচালনা করতাম। একটা হচ্ছে বুনিয়া, আর আরেকটাকে আমরা বলতাম ডুঙ্গু ডিটাচমেন্ট। তো বুনিয়া থেকে ডুঙ্গুতে যেতে হেলিকপ্টারে 2 ঘন্টা লাগতো, অনেক দূর। তো আমি যখন দুইটা বুনিয়াতে এবং ডুঙ্গুতে 6 মাস 7 মাস করেছিলাম, মানে পুরা মিশন টাইমটা আমি সমানভাবে দুই এলাকায় ছিলাম। বাট বুনিয়াতে যখন আমি ছিলাম তখন আমার দায়িত্ব ছিল, আপনি জানেন যে আমাদের এয়ারক্রাফট সার্ভিসেবল রাখা, এগুলোকে কার্যোপযোগী রাখা, এগুলো খুবই একটা বড় চ্যালেঞ্জটা কেমন আপনাকে একটু বুঝায় বলি। আপনার মনে করেন দেশে আপনার এয়ারক্রাফটের কোনো একটা যন্ত্রাংশ নষ্ট হয়েছে, আপনি এটা ঠিক করতে চান, আপনার একটা স্টক আছে, আপনি সেখান থেকে নিয়ে রিপেয়ার করতে পারবেন, বা আপনি আপনার অন্য কোনো দেশের সাথে যদি আপনার কোনো কন্ট্রাক্ট থাকে সেখান থেকে নিয়ে এসে আপনি এটা রিপেয়ার করতে পারবেন। বাট মিশন এরিয়া বাংলাদেশ থেকে 7,000 থেকে 8,000 কিলোমিটার দূরে। সো এত দূরত্বে একটা সাপ্লাই চেইন মেনটেন করা স্পেয়ারসের ক্ষেত্রে, ইভেন কমিউনিকেশনগুলো কেমন হয় এইসব জায়গাতে? নর্মাল একটা দেশে যখন আপনি থাকছেন, আপনি জানেন যে আপনার একটা প্রপার কমিউনিকেশন চ্যানেল আছে, কিন্তু এইসব জায়গাগুলোতে তো আপনার ওই কমিউনিকেশন চ্যানেলটাকেও তো অ্যাডপ্ট করতে সময় লাগে না এমনিতে? আমাদের ওখানে আমরা যেহেতু 1995 সাল থেকে আমাদের মিশন শুরু হয়েছে, তো আমাদের মিশন এক্সপিরিয়েন্স থেকেই আমরা ওখানে একটা স্টক মেনটেন করি, এয়ারক্রাফটের স্টক মেনটেন করি, এবং আমাদের 5 ইয়ার্স পর একটা রোটেশন হয়, যখন আমরা বিমানগুলোকে আবার ওভারঅলিংয়ের জন্য দেশে নিয়ে আসি এবং আবার নতুন করে বিমানগুলো নিয়ে যাই, তখন আবার আমাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টক আমরা নিয়ে যাই। আর প্রতিনিয়ত আমাদের একটা সাপ্লাই চেইন আছে, যেটার মাধ্যমে আমাদের স্টকগুলো দেশ থেকে নিয়ে যেতে হয়। বাট এই যে 8,000 কিলোমিটার দূরে একটা বিমানকে সার্ভিসেবল রাখা, আমাদের অলরেডি আপনি জানেন যে এখন 10টা এয়ারক্রাফট, আমাদের 9টা হেলিকপ্টার এবং একটা পরিবহন বিমান আমাদের এখন মিশন এরিয়াতে ডিপ্লয়েড আছে। তো এগুলোকে সার্ভিসেবল রাখা একটা বিশাল চ্যালেঞ্জ, কারণ মিশন এরিয়াতে আপনি এয়ারক্রাফটকে আনসার্ভিসেবল রাখতে পারবেন না, নট ফর এ ডে। প্রতিদিন আপনার এয়ারক্রাফট সার্ভিসেবিলিটি স্টেট সকালবেলা আমাদেরকে দিতে হয়, এবং সেইগুলোর জন্য আমাদের শিডিউল মেনটেন্যান্স, আনশিডিউল মেনটেন্যান্সও থাকে কিছু। এইগুলো আমাদেরকে, শিডিউল মেনটেন্যান্সগুলো আমাদেরকে এমনভাবে প্ল্যান করতে হয় যাতে মিশন কোনোভাবে হ্যাম্পার না হয়। এখানে কি যারা অংশগ্রহণ করেন বিমান বাহিনী থেকে সবাই কি পাইলট থাকে? না, আমাদের এখানে বিভিন্ন ব্রাঞ্চ থেকে সদস্যরা যায় ওখানে। যেরকম যারা পাইলট তারা এয়ারক্রাফট পরিচালনা করে, আমি ইঞ্জিনিয়ারিং অফিসার হিসেবে আমার দায়িত্ব ছিল এয়ারক্রাফট মেনটেন্যান্স, এবং এটার সাথে লজিস্টিক অফিসার থাকে যার কাজ হচ্ছে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যেটা আমাদের স্পেয়ারসগুলো যাতে ঠিকঠাক মতো পৌঁছায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলার থাকে যার কাজ হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারক্রাফট না, ওই এয়ারপোর্টটাতে যত পার্টিকুলার জোনে যতগুলো এয়ারক্রাফট উড্ডয়ন এবং অবতরণ করবে সেগুলো উড্ডয়ন এবং অবতরণের সহযোগিতা করা। তো এছাড়া ফিনান্স ব্রাঞ্চ আছে, অ্যাডমিন ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে মিশন স্পেসিফিক কিছু ডিউটি নিয়ে তারা ওখানে যায়, এবং নর্মাল ট্রেনিংয়ের পাশাপাশি ওই স্পেসিফিক ডিউটিগুলো কিন্তু তারা ওখানে পালন করে। তো আমি আমার এক্সপিরিয়েন্স যেটা বলছিলাম যে আমার বুনিয়াতে আমার কাজ শুধুমাত্র ছিল এয়ারক্রাফটের মেনটেন্যান্স করা। সো এটার সাথে ডুঙ্গুতে আমি যখন গেলাম, এটার সাথে অ্যাডেড হলো যে শুধুমাত্র এয়ারক্রাফট না, ওখানকার ভেহিকেল মেনটেন্যান্স, গ্রাউন্ড ইকুইপমেন্ট মেনটেন্যান্স, কমিউনিকেশন অফিসার, আর্মামেন্ট রক্ষণাবেক্ষণ, সবগুলোর একমাত্র অফিসার হচ্ছে আমি। তো আমার সত্যি কথা বলতে কি, আমাদের ট্রেনিংয়ের একটা বিশাল অংশ থাকে মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেটটা যদি ঠিক থাকে, আমাদের ট্রেনিংটা কিন্তু খুব সহজ হয়ে যায়, এবং আমাদের কুইক ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি এটার সাথে গ্রো করে, এবং অ্যাবাভ অল আমাদের লিডারশিপ কোয়ালিটিটা কিন্তু খুব ভালো এক্সারসাইজ হয় এই মিশন এরিয়াতে। এবং আমার মিশন এক্সপিরিয়েন্সের একটা খুব ভালো ব্যাপার সেটা হচ্ছে, আমি যেহেতু দুই জায়গাতেই আমি অনেক বেশি সময় কাটিয়েছি, সো ডুঙ্গুতে আমাদের আশেপাশে, আমি এর আগেও বললাম যে ইন্দোনেশিয়ান ব্যাটালিয়ন ছিল, মরক্কান ব্যাটালিয়ন ছিল, ওদের সাথে আমাদের খুব সুন্দর একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল, এবং আশেপাশে যারা কঙ্গোলি ছিল তাদের সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। সো আমাদের এই স্মৃতিগুলো তো এখন মাঝে মধ্যে আপনাদেরকে নাড়া দেয় যে এরকম একটা ভালো সময় কেটেছে।
এবং- আমরা আপনার কাছে অন্য প্রশ্ন নিয়ে হয়তো ফিরতে চাইবো। অবশ্যই। আমরা যেটাই বলছি আপনাদের ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো আমাদেরকে সমৃদ্ধ করছে। আমরা কমোডর শেখ শাহিদ আহমেদ আপনার কাছে একটু যেতে চাই যে আপনার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনি বলছিলেন, ইতিমধ্যেই আপনি বলার চেষ্টা করেছিলেন যে কি করেছেন, একটু ডিটেইলে জানার চেষ্টা করতে চাই যে আপনার যে মিশনের এক্সপিরিয়েন্সটা সেটা কেমন ছিল। ধন্যবাদ। একটু নস্টালজিক হতে হচ্ছে। তো আমি কর্নেল শফিকের সাথে ওর একই মিশনে, ওই মিশনটাতে আসলে প্রথম যখন ইনফেন্ট্রি ব্যাটালিয়ন আইভরি কোস্টে, কোত দিভোয়া যেটা বললো, আইভরি কোস্টে যখন মোতায়েন হয় তখন আমরা আসলে 5 জন ছিলাম যারা প্রথম আমরা ল্যান্ড করি, এবং আমাদের কাছে টাস্কিং করা ছিল যে আমরা খুঁজে বের করব এই কন্টিনজেন্টগুলো কোথায় ডিপ্লয় হবে এবং তারা কোথায় থাকবে। এই কারণে যে আমরা 3 জন ছিলাম আসলে ফ্রাঙ্কোফোন। এই আইভরি কোস্টে বড় একটা সমস্যা ছিল, এটা হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো আমরা 3 জন ফ্রেঞ্চ বলতে পারি। ফ্রাঙ্কোফোন হওয়ার কারণে আমরা ওদের সাথে কমিউনিকেট করে, ফোর্স হেডকোয়ার্টারের সাথে কমিউনিকেট করে আমরা বের করি যে কোন কোন জায়গাগুলোতে তারা থাকবে। তো মিশনের এক্সপিরিয়েন্সটা একটু ডাইভার্স এই কারণে যে আমি যদিও নৌবাহিনীর অফিসার, কিন্তু আমি যখন ইনফেন্ট্রি ব্যাটালিয়নের সাথে গেলাম তখন আমাদেরকে কোথায় ডিপ্লয় হবে এরকম একটা মাঠ দেখিয়ে দিল আর একটু পানির সোর্স দেখিয়ে দিয়ে বললো যে দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ উইল স্টে। তো আপনি বুঝতে পারছেন যে আসলে তখন আমাদের কি অবস্থা। তো আমরা ব্যাটালিয়নকে আমরা রিসিভ করার পরে ব্যাটালিয়নের সাথে আমাদের কন্টিনজেন্ট ইকুইপমেন্টগুলো আসে, সেখানে তাঁবু ছিল, তাঁবুগুলো আমরা এখানে ডেফিনেটলি ইনফেন্ট্রির যে অফিসার এবং সৈনিকরা ছিল তারা এখানে তাঁবু করে আমাদের হ্যাবিটেবিলিটি করে বাকি জিনিস যেমন ওয়াটার, ইলেকট্রিসিটি এগুলো ইনশিওর করে তারপরে আমরা এখানে শুরু করি। মানে এই পার্টিকুলার সিচুয়েশনে তো পাজল হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না, তাই না? না, আসলে আসলে নিজের যা কিছু দরকার সব নিজেরই ব্যবস্থা করতে হয়। যেটা যে প্রফেশনালিজম। সো ইনফেন্ট্রি এই ট্রেনিংগুলো তো আপনারা বাহিনীতে আগে থেকেই পেয়েছেন। এক্স্যাক্টলি 2 ধরনের ট্রেনিং। একটা হলো গিয়ে আমরা তো আমাদের উই নো আওয়ার জব, আমরা আমাদের মিলিটারি জবটা কী জিনিস সেটা আমরা জানি, এটা একটা জিনিস। আরেকটা হলো গিয়ে যে মিশন করার আগে মিশনে আমাকে কি করতে হবে সেটা খুব প্রিলিমিনারি কি ট্রেনিংও হয় নাকি ডিসকাশন হয়, কমিউনিকেশন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার আগে আমি একটু একটা কোটেশন দিয়ে বলবো যে প্রয়াত জাতিসংঘ মহাসচিব ড্যাগ হ্যামারশোল্ড, যাকে বলা হয় আধুনিক পিসকিপিংয়ের জনক, উনি বলেছিলেন, আই কোট, পিসকিপিং ইজ নট দ্য জব অফ এ সোলজার বাট অনলি সোলজার ক্যান ডু ইট। মানে হলে এটা কোনো সোলজারের কাজ না, কিন্তু এই সোলজারই সেটা পারে। সো আমাদেরকে যখন ওখানে যেতে হয় তো এর পাশাপাশি আমরা এই খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু ডিপ্লোমেসিতে জড়িয়ে যাচ্ছি। আমরা যখন লোকজনের সাথে মিশতেছি তখন আমরা ডিপ্লোমেট হয়ে যাচ্ছি, কারণ আমাদের একটা সৈনিক কিন্তু তখন ওইখানে একটা ইসের মতো কাজ করে, একজন রাষ্ট্রদূতের মতো কাজ করে। সে যা করবে তারা চিন্তা করবে যে হ্যাঁ বাংলাদেশিরা এইরকম। তো এই 2টা ট্রেনিংয়ে, একটা হলো আমাদের প্রফেশনাল ট্রেনিং, যেটা আমরা ট্রেনিং দিয়ে আমরা আমাদের নিজের কাজটা বুঝি, যেমন উইং কমান্ডার ফারা বলছিলেন যে ওনার এয়ারক্রাফট কীভাবে মেনটেন্যান্স করতে হয়, সো নিজের আউটপুটগুলো, নিজের জিনিসগুলোকে ঠিক রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন বাইরের লোকের সঙ্গে মিশতেছি, আমরা কী কাজের জন্য যাচ্ছি এই কাজটাকে বোঝা এবং সেটা ঠিক মতো করা, ইউএন মিশন কী চায় সেটার জন্য আমাদের একটা ট্রেনিং, বড় একটা ট্রেনিং, যেটা আমাদের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্বীকৃত বিপসট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং। সৌভাগ্যবশত আমি ওটার ইনস্ট্রাক্টরও ছিলাম। সো প্রত্যেকটা ব্যাটালিয়ন যাওয়ার আগে অবশ্যই তারা পিডিটি বলে, এটাকে প্রি ডিপ্লয়মেন্ট ট্রেনিং, 2 সপ্তাহের একটা ট্রেনিং অবশ্যই। এটা কতদিন, মানে যাওয়ার কতদিন আগে হয়? এটা ডিপেন্ড করে আসলে কখন স্লটটা পাওয়া যায়, বাট ডেফিনেটলি 3 মাস 4 মাস আগে বা 2 মাস আগে, যতটা না করে তো কারো যাওয়ার সুযোগ না করে যাওয়ার সুবিধা নাই। এবং শুধু এইখানে কিন্তু সবাইকে ট্রেনিং দেওয়া সম্ভব হয় না। এগুলো ট্রেনার্সের মতো একটা কি ধরেন 40 জনকে ট্রেনিং দেওয়া হলো, তারা যে আবার ফার্দার ট্রেনিং করে। এবং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেনিংগুলো করি, যাতে আপনি খেয়াল করবেন কেন আমাদের এত সুনাম এই কারণেই যে আমরা এই ট্রেনিংয়ের দিক থেকে, ডিসিপ্লিনের দিক থেকে, প্রফেশনালিজমের দিক থেকে সব কিছুর একটা ব্লেন্ড অফ এভরিথিং। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা বলতে পারছি না। আপনাদের এই এক্সপিরিয়েন্সটা আমার এক্সপিরিয়েন্স কিন্তু বলতে পারছি না, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমার যে এক্সপিরিয়েন্সটা এটা আসলে ডাইভার্স। এখানে সবাই যেটা মনে করেন যে হ্যাঁ ইউএন মিশন ফিনান্সিয়াল বিষয়টা অনেকেই চিন্তা করেন, বাট এখানে কতটা রিস্ক আছে আমি একটা ছোট্ট উদাহরণ দিব। আমি যেহেতু বললাম যে আমি ফ্রাঙ্কোফোন ছিলাম, আমার ব্যাটালিয়নে 2 জন ছিলেন, আমি মিলিটারি ফ্রাঙ্কোফোন ছিলাম এবং আমার সাথে আরেকজন ছিল। আমার আসলে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এমসিও, আমি মুভকন অফিসার ছিলাম। আমাদের সঙ্গে আরেকজন ছিলেন সিভিলিয়ান, তো উনি আলিয়াস ফোর্সেস থেকে গিয়েছিলেন। তো জেনারেলি যখন এই ধরনের কনফ্লিক্ট বা সিচুয়েশন হয় তখন আমাকেই স্পেশালি প্রেফারেন্স ছিল, কারণ আমি ডাইরেক্টলি আমাদের যে সেক্টর কমান্ডার ছিলেন প্রয়াত মেজর জেনারেল রফিক স্যার, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহর কাছে। উনি যখন কথা বলতেন আমি ডাইরেক্টলি ওনার
ট্রান্সলেশন করে দিতাম, ডাইরেক্টলি ওনার কথার অনুবাদ করতাম। তো আমি যেটা বলছিলাম, এমন একটা সিচুয়েশন হলো যে আমাদেরকে রেবেলের মধ্যে চলে যেতে হলো। কর্নেল শফিক যেটা বলছিলেন যে আমাদেরকে একসময় জোন অফ কনফিডেন্সের মধ্যে, যেখানে দুটো ওয়ারিং ফ্যাকশন তারা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছিল, ওই মুহূর্তে আমাদেরকে আমরা মাঝখানে যাই এবং ওদেরকে নিবৃত্ত করি। এই মুহূর্তে ওই নিজেদের মধ্যে আবার গণ্ডগোলে ওরা ফায়ারিং শুরু করে দেয়। আমরা থাকা অবস্থায় ফায়ারিং শুরু করে দেয় এবং আপনি অবাক হবেন জেনে যে আমার ঠিক পাশেই যে সৈনিকটা ছিল, ফায়ারিং করার ফলে যখন মেটল রাস্তায় ফায়ারিং করে, ওই ফায়ারিংয়ের রিকোশেট, এটা কিন্তু ও কিন্তু সৈনিকটাকে টার্গেট করে নাই, কিন্তু রিকোশেট জিনিসটা হলো যে যখন রিফ্লেক্ট হয়ে 4টা বুলেট ওর শরীরে ঢুকে যায়। ঠিক আমার পাশে কিন্তু ও দাঁড়িয়েছিল, যেমন উইং কমান্ডার ফারা যেমন আমার পাশে ছিল, ও দাঁড়িয়েছিল, ওর এখানে 4টা বুলেট স্ট্রেট ঢুকে যায়। সো আমি কেন বলছি জিনিসটা, যে আমাদের রিস্ক যে কতটা আছে, এটার ছোট্ট একটা উদাহরণ দিয়েছে, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি উদাহরণ দিয়ে বলছি। এরকম বিভিন্ন ধরনের রিস্ক আছে। তো এটা হলো আমার প্রথম মিশনের এক্সপিরিয়েন্স। আর দ্বিতীয় মিশন যেটা আমি বলছিলাম, আমি ছিলাম কন্টিনজেন্ট কমান্ডার, এবং এখানে আমার কাছে খুবই ভালো লাগতো এই কারণে যে আমরা ওখানে 8000 পিস কিপিং ছিল, সব পিস কিপিং সিভিল মিলিটারি মিলায়, বাট আমরা ছিলাম মাত্র 200 জন। তো এই 200 জন দেখেন আমরা ওই অপারেশন লাইফলাইনের মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ করে আসছি। আমরা একটু আপনাদের অনেক রকমের অভিজ্ঞতার কথা শুনলাম, এবং অভিজ্ঞতাগুলো আসলে সময় পেলে আমরা আরও বেশি বেশি করে শোনার চেষ্টা করব, কিন্তু সময় যেহেতু আমাদেরকে পারমিট করছে না, আমরা একটু জানার চেষ্টা করব যে সারা পৃথিবীতেই বাংলাদেশি হিসেবে যারা শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করছেন তাদের অনেক সুনাম। আমরা কদিন আগে দেখেছি যে জাতিসংঘের মহাসচিব এসেও কিন্তু বলে গেছেন আপনাদেরই কথা, যে আপনারা সারা পৃথিবীতে বাংলাদেশকে কিভাবে উজ্জ্বল করছেন। এই সুনামটা আপনারা তৈরি করছেন কিভাবে? অন্যান্য দেশের বাহিনীর সাথে যদি পার্থক্য করি, তাহলে আপনারা কিভাবে এগিয়ে থাকছেন? ধন্যবাদ, খুবই প্রাসঙ্গিক এবং সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনিই বললেন যে জাতিসংঘের মহাসচিব তার অতি সম্প্রতি বাংলাদেশ ভিজিটে উনি বলে এবং ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশি শান্তিরক্ষীদের। দেখুন, আমরা কয়েকটা জায়গায় আমরা এক্সট্রা কাজ করি, শুধুমাত্র ইউএনের ম্যান্ডেটেড টাস্ক করি না, এর বহির্ভূত আমরা অনেক কাজ করে থাকি। যেমন মনে করেন যে একটি দেশে, আইভরি কোস্টে, এই দেশের যে অবকাঠামোগত উন্নয়ন, দেশের রাস্তাঘাট, স্কুল কলেজগুলো এত জরাজীর্ণ, আপনি দেখলে আপনার মায়া লাগবে। ওই স্কুল কলেজে মনে করেন স্কুলে কিছু বেঞ্চ চেয়ার টেবিল বানিয়ে দেয়া, একটি মসজিদ, ওখানে অনেকেই মুসলমানের, মসজিদ, হসপিটাল, এই যে আমরা এই কাজগুলো করি, এই কাজগুলো করার মানুষের যে প্রয়োজন এবং যে কাজগুলোতে তারা এটা ম্যান্ডেটেড টাস্ক না, এটা কিন্তু ইউএনের ম্যান্ডেটেড টাস্ক না, বাট আমরা এই কাজগুলো এমন বন্ধুভাবপূর্ণ ভাবে করি, এত বন্ধুত্বর মতো, এবং তাদের সাথে নিবিড়ভাবে মিশে যাই। তো ওই দেশের জনগণ আমাদেরকে খুব আপন করে নেয়। মানে এটার সাথে একটা প্রশ্ন, এটা কি আপনাদের ট্রেনিং এ থাকে নাকি এটা আমাদের অ্যাটমসফিয়ারের কারণে বা আমাদের কালচারের কারণে হয়? আমাদের কালচার, আমাদের মানবিকতা, আমাদের আতিথেয়তা। আপনারা জানেন, আসলে বাংলাদেশী হিসাবে আমরা হয়তো দেশের ভিতরে থেকে বুঝতে পারি না, বাট যখন বাইরে যাই তখন আমাদের মানবিক গুণাবলী বা মানবিক বৈশিষ্ট্যগুলো, আমাদের আচার আচরণগুলো অন্যদের সামনে যেভাবে ফুটে ওঠে, সেটা আসলে অনেক গ্রহণযোগ্যতা পায়। এবং আমি দুটো এক্সাম্পল দিব আপনাকে। আমরা সিয়েরা লিওন, আপনি জানেন 2002 সালে আমাদের এই এত ভালো ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সেই দেশের সরকার বাংলা ভাষাকে অফিসিয়াল ভাষা হিসেবে ঘোষণা করেছে। মানে কতটা ভালো সার্ভিস, কতটা ভালোবাসা থাকলে, আত্মিক হলে এরকম ঘটনা ঘটে, কতটা সুনাম বা আত্মিক হলে তারা এই ধরনের একটা বড় কাজ করতে পারে। আর একটি ছোট্ট উদাহরণ দিব, সাউথ সুদানে আমাদের ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট, তারা এত ভালো কাজ করেছে এবং সাউথ সুদানের জনগণের কাছে আমাদের এত বেশি গ্রহণযোগ্যতা যে সাউথ সুদানের জনগণ অন্যান্য শান্তিরক্ষীদের থেকে বাংলাদেশ শান্তিরক্ষীদের সাথে তাদের সম্পর্কটা আরও ভালো, আরও বেশি। আমরা এমন অনেক গল্প শুনেছি যে বাংলাদেশিদের নামে তারা রাস্তার নাম করেছে, অনেক গল্প ইনফর্মালি আমরা, এটা সাউথ সুদানে হয়েছে, সিয়েরা লিওনে হয়েছে, এবং সাউথ সুদানের সরকার সেই এই ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের কাজে খুশি হয়ে উনি জাতিসংঘ সদর দপ্তরে বলেছে যে তারা 2টা বাংলাদেশি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট চায়, এবং অ্যাকর্ডিংলি এখন বাংলাদেশের 2টা ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট সাউথ সুদানে মোতায়েন আছে। দারুণ দারুণ, এরকম গল্প আমরা আরো বেশি বেশি করতে চাই। আসলে উইং কমান্ডার ফারাদি, বা প্রশ্নটা হয়তো আপনাকে দেখেই করা না, এটা আসলে সামগ্রিক প্রশ্ন, যে এই যে আমাদের সশস্ত্র বাহিনীতে নারীদের অংশগ্রহণ, এবং সেই ক্ষেত্রে আপনারা নারীরা আবার মিশনেও যাচ্ছেন এরকম চ্যালেঞ্জিং কাজে,
আসলে নারীদের জন্য কতটা চ্যালেঞ্জ আছে বা সেই চ্যালেঞ্জ উত্তরণে আপনার অনুযায়ী বা কি করবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী 2008 সাল থেকে প্রথম মহিলা কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে প্রেরণ করা শুরু করে। পরবর্তীতে 2018 সালে আমাদের প্রথমবারের মতো দুজন নারী পাইলট তারা মিশন করে। তো এইটাতে আপনি একটা জিনিস দেখবেন যে 2008 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত টোটাল 151 জন নারী কর্মকর্তা বাংলাদেশ বিমান বাহিনী থেকে শান্তি রক্ষা মিশনে যোগদান করেছে। এবং ইন্টারেস্টিংলি আপনার বাংলাদেশ বিমান বাহিনীতে শুধু পাইলট না, ইঞ্জিনিয়ার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং অ্যাডমিন অফিসার, ফিনান্স অফিসার, বিভিন্ন ব্রাঞ্চে মহিলা সদস্যরা কিন্তু কর্মকর্তারা তারা কিন্তু হচ্ছে শান্তিরক্ষা মিশনে যোগদান করছে। এবং আপনি যেটা বললেন চ্যালেঞ্জ, আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় যে আমাদের যেহেতু ট্রেনিং, আমাদের পুরুষদের ট্রেনিং এবং মহিলাদের নারী কর্মকর্তাদের ট্রেনিং দুজনদের ট্রেনিংই সেম, আমাদের ট্রেনিংয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সো আমাদের যেটা হয় যে আমাদের উপর অর্পিত দায়িত্ব যখন আমাদেরকে দেওয়া হয় তখন এটাতে কোনো হেজিটেশন থাকে না। অথরিটি এটা ভেবেই নেয় যে এই দায়িত্ব পালন করতে পারবে, যেটার দৃষ্টান্ত আপনি দেখেছেন যে 151 জন নারী সদস্য অলরেডি মিশন কমপ্লিট করেছে। এবং এটা আমি বলবো যে মিশন এরিয়াতে আমাদের চ্যালেঞ্জ না, একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। কেমন সেটা, মিশন এরিয়াতে বিভিন্ন আহত মহিলা এবং শিশু থাকে। সো তারা কিন্তু তাদের প্রবলেমগুলো কিন্তু পুরুষ সদস্যদের সাথে শেয়ার করতে পারে না, তারা এগুলো আমাদের সাথে শেয়ার করে। সো তাদের সাথে লোকাল জনগণের সাথে এবং অন্যান্য বাহিনীর বা অন্যান্য ব্যাটালিয়নের যারা মহিলা সদস্য আছে বা ইউএনের সিভিল যারা মহিলা সদস্য আছে ওনাদের সাথে কিন্তু আমাদের যারা মহিলা সদস্য তাদের খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়। এবং দেখা যায় যে আমাদের ছোট ছোট বিভিন্ন প্রোগ্রামগুলোতে তারা এসে জয়েন করে, আমরা তাদের প্রোগ্রামে জয়েন করি এবং মিশন এরিয়াতে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। সো আমি যেটা বলতে চাই যে নারী কর্মকর্তারা যে মিশন করছে সেটা কোনো চ্যালেঞ্জ না, বরং এটা বাংলাদেশ বিমান বাহিনী তথা বাংলাদেশের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। আমার বিশ্বাস সেটা সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনী যেখানেই আসুক না কেন, নারীরা খুব ভালোভাবেই আসলে নিজেদেরকে মেলে ধরতে পারছে এবং দেশকে উজ্জ্বল করছে। আমরা অনুষ্ঠানে একদমই যেহেতু শেষে, আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে, বা আপনি হয়তো আমাদের দর্শকদের বলবেন যে এ ধরনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনাদের যে পোশাক, সে পোশাকের প্রতি আমাদের যেরকম শ্রদ্ধা, আপনারা যখন বিদেশের মাটিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে সেখানে যান, সেই শ্রদ্ধার দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা দেখেন, আপনাদের কেমন লাগে আসলে তখন? আমি যেটা আগেই বললাম যে আমরা আসলে এক একটা সৈনিক বা এক একজন অফিসার কিন্তু অ্যাম্বাসেডার হিসেবে কাজ করে। সো আমার যে অ্যাকশন, আমার যে কাজ, আমি যেভাবেই করি না কেন ওদের কাছে আমি প্রকাশ করছি যে বাংলাদেশিরা কীরকম। একজন সে যদি খারাপ কিছু করে ফেলে তাহলে কিন্তু সবাই ভাববে যে হ্যাঁ বাংলাদেশিরা মধ্যে এরকম। সুতরাং আমাদের যে ট্রেনিংটা, বারবার আমরা ট্রেনিংয়ের মাধ্যমে এটাই বলি যে কালচারাল ওদের যে সাংস্কৃতিক বিষয়গুলো আছে এগুলো যেন আমরা রেসপেক্ট করি। আমাদের দর্শকদের জন্য আপনারা যেহেতু সশস্ত্র বাহিনীকেই প্রতিনিধিত্ব করছেন, পুরো সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেই যদি দর্শকদেরকে কোনো বার্তা দেন। অবশ্যই আমি দর্শকদেরকে একটা জিনিসই খুব সুন্দরভাবে বলতে চাই, যে সুনাম আমরা অর্জন করেছি সশস্ত্র বাহিনী এবং পুলিশ সদস্যরা আমাদের ইউএন মিশনে বিভিন্ন দেশে, আফ্রিকা বা এশিয়ার বিভিন্ন দেশে আমরা যে সুনাম অর্জন করেছি, একইভাবে আমরা বাংলাদেশি হিসাবে আমরা প্রত্যেকে আমরা যদি দেশকে ভালোবেসে একই সম্মানটা যদি আমরা বিশ্বের কাছে আদায় করতে পারি, এই সম্মান যদি আমরা নিতে পারি, সেটা আমাদের বাংলাদেশের সকল নাগরিকের প্রতি প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আড্ডা দিতে দিতে সময় কখন শেষ হয়ে গেছে। আপনাদের পোশাকের প্রতি যেমন আমাদের ভালোবাসা আছে, আমাদের দেশের প্রতি আপনাদের ভালোবাসা আমাদের চেয়ে অনেকখানি এগিয়ে। আজকের এই বিশেষ দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের তিনজন মানুষকেই অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। এটিএন নিউজের পক্ষ থেকে, সর্বোপরি পুরো বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এটিএনের সকল কর্তৃপক্ষ এবং এটিএনের কলাকুশলীদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আড্ডায় গল্পে আমরা আমাদের আজকের স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতা আলোক হেলথ কেয়ার হসপিটাল আজকের মতো শেষ করছি। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবার ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।